স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব প্রধান খবরগুলো। মুশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ, পদযাত্রা, হাইকোর্টে কার্টুনিস্ট কিশোরের জামিন। মশার কামড়ে অতিষ্ঠ ঢাকাবাসী, বাসাবাড়ি, অফিস, রাস্তায় নেই স্বস্তি, ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্তের শঙ্কা। খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা। তিন মাসে 12.5 কেজি এলপি গ্যাসের দাম খুচরায় বেড়েছে 300 টাকা, ব্যবসায়ীদের দুষছে কোম্পানি, দাম নির্ধারণের তাগিদ। এবং পঞ্চম দফার প্রথম ধাপে ভাষান্তর গেল রেকর্ড 2000 রোহিঙ্গা, এ নিয়ে 12,000 জনকে স্থানান্তর। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিরতিহীন সংবাদ দুপুরের পুরো খবর। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করছেন নাগরিক সমাবেশের আয়োজকরা। দুপুর 1:15টার দিকে সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রাকে ঘিরে পুলিশ সদস্যদের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। এর আগে বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয় নাগরিক সমাবেশ। সমাবেশের সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া এতে অংশ নেন আলোকচিত্রী শহীদুল আলম, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ডিজিটাল সিকিউরিটি আইনকে স্বাধীনতার চেতনা পরিপন্থী উল্লেখ করে আইনটি বাতিলের দাবি জানান আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান সহ বক্তারা। এছাড়া লিখিত বক্তব্য পাঠিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে লেখক মুশতাকের মৃত্যুর তদন্তের দাবি জানান ডক্টর কামাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এ জামিন দেয় আদালত। হাইকোর্টের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন বাপ্পি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গেল বছরের 5 মে কার্টুনিস্ট কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব। গেল 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় মারা যান মুশতাক আহমেদ। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে লং কাস্টডি বা দীর্ঘ কারাবাসের কথা বিবেচনায়, এবং অপরাপর যে 2 জন আসামি দিদার এবং মিনহাজ মান্না নিমত, যেহেতু তারা নিম্ন কোর্ট থেকে এবং এই কোর্ট থেকে আরেকজন বেল পেয়েছিলেন আরো আগে। আহমেদ কবির কিশোরের জামিনের ক্ষেত্রে আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে 6 মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং মুশতাকের বিষয়ে যে ইন্টিমেশনটা আমরা দিয়েছি যে তার নামটা স্ট্রাইক আউট করার জন্য, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, হ্যাবিট হয়ে যায়। জলাশয় ও খোলা জায়গা বেশি থাকায় ঢাকার নতুন 36 ওয়ার্ডে মশার জন্ম নিচ্ছে বেশি, যে কারণে অতিষ্ঠ হয়ে উঠছে ঢাকাবাসী। মশার কামড়ে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নিয়মিত ওষুধ না ছিটানোর অভিযোগ এলাকাবাসীর। জলাশয় দ্রুত পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর দক্ষিণ খান, এখানকার জলাশয় ও ড্রেনে যেন মশার চাষ হচ্ছে। কবে পরিষ্কার করা হয়েছিল মনে নেই এলাকাবাসীর, তাই মাঝে মধ্যে মশার ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসে না। ধোঁয়া বন্ধ হয়ে গেলে পরে আবার দোকান থেকে সব বাড়ি মশা আবার কামড় শুরু করে দেয়, সব দোকানে ঢুকে। 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের একই অবস্থা। এলাকাবাসী বলছে অক্টোবর থেকে মশার উপদ্রব শুরু হয়েছে, এখন তা সহ্যের বাইরে চলে গেছে। ভাই আমাদের এলাকায় এত মশার উপদ্রব বাড়ছে যে দিনের বেলায় মশাই আমাদেরকে বাঘের মতো ধরে, তখন 2 হাতে কাইসা আমরা কমাই পারি না। অবস্থা তো খুব ভয়াবহ খারাপ, কোথাও বসা যায় না, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, এত অধিক মশা যে নামাজ পড়তেও সমস্যা হয় অনেক সময়। কিউলেক্স মশার কামড়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। মশার উপদ্রবের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছে বাসিন্দারা। না কোনো সময় দেয় না, ওই সাইডে যায় না। যেখানে দাঁড়ায় ওখানে মশায় পুরা আক্রমণ করে,
আর এই মশার কামড়ে শরীর জ্বলে, অনেক জ্বলে, চুলকায়। তবে কাউন্সিলরদের দাবি নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু এতে মশা মরছে না। পানির ফ্লু নাই, বৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে যত্রতত্র জমাট পানির মধ্যে কিউলেক্স মশাটার সৃষ্টি হয়, সেক্ষেত্রে মশা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে চালানটা এসছে সেই চালানটা হয়তো বা এনাফ কার্যকর হচ্ছে না। সিটি কর্পোরেশন বলছে দ্রুত জলাশয় পরিষ্কার ও কার্যকরী ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা হবে। 10টা অঞ্চলের যত জনবল আছে সবাইকে আমরা একটা অঞ্চলে নিয়ে আসব এবং তখন দেখা যাবে ইন্টেন্সিভ ওয়েতে আমরা অঞ্চল ওয়াইজ আমরা কাজটা করতে চাচ্ছি। মশার উপদ্রব থেকে বাঁচতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। দুপুরে এ আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের সাজা নিয়ে খালেদা জিয়া প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে প্রায় 11 মাস চিকিৎসা দেওয়া হয়। এ সময় খালেদা জিয়ার ভাই বোন সহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়ার আবেদন করেন। পরে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। শর্তগুলো হলো তিনি নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। গত বছরের 25 মার্চ সরকার 6 মাসের জন্য তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। পরে দ্বিতীয় দফায় তার সাজার স্থগিতাদেশ আরও 6 মাস বাড়ানো হয়। দ্বিতীয় দফায় মুক্তির ক্ষেত্রেও আগের শর্তগুলো অপরিবর্তিত রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনার টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তবে টিকা নেওয়ার আগে খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা সরকারকে নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। সকালে হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন কায়সার কামাল। তিনি বলেন, খালেদা জিয়া এখনও অসুস্থ, টিকা নেওয়ার আগে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়া প্রয়োজন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। সেদিনই তাকে নেওয়া হয় কারাগারে। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান খালেদা জিয়া। বর্তমানে তিনি রাজধানীর গুলশানের বাসভবনে আছেন। উনার তো যে চিকিৎসা এক্সিস্টিং যে ট্রিটমেন্ট প্রয়োজন সেই ট্রিটমেন্টই তো উনি পাচ্ছেন না। উনার যে বর্তমান শারীরিক অবস্থা, উনি মানে এভরিডে কাউন্টিং হার ডেজ, এই চিকিৎসাটাই উনি পাচ্ছেন না। তারপরে এই সমস্ত বিষয় তো অফকোর্স আসবে না কেন? হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে 18টি রকেট লঞ্চার উদ্ধার করেছে বিজিবি। রাতে এসব রকেট লঞ্চার উদ্ধার করা হয়। সকাল 11টায় সংবাদ সম্মেলনে বিজিবি 55 ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার তারেক মাসুদ জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে কামান বিধ্বংসী রকেট লঞ্চারের খবর পেয়ে মঙ্গলবার বিকেল 4টা থেকে অভিযান শুরু করে তারা। রাতে উদ্যানের 1.5 কিলোমিটার ভেতরে একটি গর্ত থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত র্যাবের 6 দফা অভিযানে এ উদ্যান থেকে রকেট লঞ্চার, গুলি, স্টেন গান সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান নিয়মিত চলবে বলেও জানান বিজিবি। সিএনজি অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জ থেকে সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে শহরের বিড়ালাকুটি এলাকায় সাইড দেয়াকে কেন্দ্র করে এক বাস চালকের সঙ্গে সিএনজি অটোরিকশার চালকের কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে মারামারিও হয়। এই খবরে বাস টার্মিনালে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বাস শ্রমিকেরা জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় তারা। এদিকে বাস বন্ধ থাকায় টার্মিনাল থেকে যাত্রীদের ফিরে যেতে দেখা গেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে আরো জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, যাত্রী ভোগান্তি তো বেড়েছে, যাত্রীরা কি বলছে এই যে যান চলাচল বন্ধ আছে আজকে? আপনি জানেন যে গতকাল থেকে সিরাজগঞ্জে
বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কিন্তু আসলে গতকাল থেকেই সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু সিরাজগঞ্জে কোনো বাস টার্মিনাল থেকে কোনো বাস দূরপাল্লা বাস অভ্যন্তরীণ রুটে বাস ছেড়ে যায়নি এবং সিএনজির সাথে যে তাদের দ্বন্দ্ব সেখানে কিন্তু আভ্যন্তরীণ রুটের সিএনজি গুলো বন্ধ রয়েছে। তো আসলে এই কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী যারা তারা আসলে ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে যারা বিভিন্ন আভ্যন্তরীণ রুটে প্রতিদিন অফিস করতে যায় এবং যাত্রীরা আসলে দূর দূরান্ত যাবে তারা কিন্তু আসলে বাস টার্মিনালে এসে ভোগান্তিতে পড়েছে এবং ঘন্টার পর ঘন্টায় কিন্তু অনেককে আমরা অপেক্ষা করতে দেখেছি। কারণ হচ্ছে বাস শ্রমিকরা বলছে যে মালিক সমিতি, শ্রমিক সমিতি এবং সিএনজি মালিকদের সাথে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠক হওয়ার পরে আসলে তারা যদি বাস শ্রমিকরা সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে। কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই ধরনের বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি, যে কারণে বাস সিএনজি দুটি বন্ধ রয়েছে। আভ্যন্তরীণ রুটে কিন্তু আসলে মানুষের জানাবেন যে সামান্য কথা কাটাকাটি থেকে মারামারি, এরপরে এই যে যান চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে, প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। তো বাস মালিক সমিতি এ বিষয়ে কি বলছে? কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা বিষয়ে? আসলে এই বিষয়টি আমরাও লক্ষ্য করি যে কোনো ঘটনা ঘটলে আসলে বাস শ্রমিকরা সড়কের উপর বাসগুলো থুয়ে দেয় এবং তারা আসলে অবরোধ করবে, এক প্রকার প্রশাসনকে তারা জিম্মি করে ফেলে। শ্রমিক সংগঠন আসলে সিরাজগঞ্জের বাস শ্রমিক সংগঠন বড় সংগঠন মালিকরা বলছে যে শ্রমিকরা পথে কাজ করবে, তাদের নিরাপত্তাটা জরুরি। যদি এভাবে রাস্তাঘাটে অন্যান্য শ্রমিক যদি বাস শ্রমিকদের মারধর করে সেটা আসলে প্রতিকার না হওয়া পর্যন্ত, প্রশাসনের কাছে আশ্বস্ত না পাওয়া পর্যন্ত তারা আসলে শ্রমিকরা বাস চালাবেন। এবং গতকালকে ঘটনার পরে 2-3টি বাসও ভাঙচুর করেছে সিএনজি শ্রমিকরা, যে কারণে আসলে মালিকরাও বাসের নিরাপত্তার কারণে বাস পথে বের করতে দিচ্ছে না। তো সার্বিকভাবে তারা আসলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে আছে। তারা একটি সন্তোষজনক সুরাহ করলে আসলে তারা বাস আবার চালানো শুরু করবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। শীত না পেরোতেই মশার উপদ্রবে অতিষ্ঠ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অফিস, আদালত, রাস্তাঘাট কিংবা বাসাবাড়ি কোথাও মিলছে না স্বস্তি। এ অবস্থায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংখ্যায় সাধারণ মানুষ মশা নিধনে নানা উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। সাধারণত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মশার উপদ্রব তুলনামূলক বেশি থাকে। এবার আগে ভাগে যশোর পৌর এলাকায় বেড়েছে প্রকোপ। দিনের বেলাতেও মশারি বা কয়েল ব্যবহার করতে হচ্ছে। দরজা জানলায় নেট ব্যবহার করেও মিলছে না সুফল, কিন্তু সে অনুযায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ পৌরবাসীর। আমি হাতে ব্যাট রাখছি, পায়ের নিচে গোলাপ জ্বালানো হয়েছে, কিন্তু তারপরেও মশা লাগছে। ডুবা নালায় যে লার্ভা আছে, এই লার্ভা আমরা ইনসেক্টিসাইড ভালো ওষুধ আমরা আছে আমাদের আনা, আমরা সেটা স্প্রে করে মশার প্রকোপ কমানোর জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। মশার উপদ্রব দেখা গেছে খুলনা মহানগরীতেও। সিটি কর্পোরেশন বলছে বর্তমানে প্রজনন মৌসুম হওয়ায় উপদ্রব বেড়েছে মশার, নিয়ন্ত্রণে ছিটানো হচ্ছে ওষুধ। প্রসেস কিন্তু কন্টিনিউ চালু আছে। আমরা যেমন সকালে কালো তেল অথবা লার্ভিসাইড দিয়ে আসছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে ফগিং কার্যক্রম চালা যাচ্ছে। বরিশাল সিটিতে নর্দমা বা জমে থাকা পানিতে রয়েছে মশার লার্ভা। এসব লার্ভা থেকেই বিস্তার হচ্ছে মশার। সিটি কর্পোরেশন বলছে 1400 পরিচ্ছন্ন কর্মী ডেঙ্গু ও মশার ডিম নিধনকারী ওষুধ স্প্রে করছে নগর জুড়ে। আমাদের সাধারণত অ্যানোফিলিস এবং কিলিস মশাটাই আছে, এডিস মশা নেই বললেই চলে, যার ফলশ্রুতিতে আমাদের দেখেন যে আমাদের এখন ডেঙ্গুর একদমই নেই বরিশালে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট মহানগরের 12 লাখ বাসিন্দা। নালা নর্দমা পরিষ্কার না রাখা ও সময় মতো ওষুধ না দেয়ায় যেন মশার অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড। ভালো ভালো স্প্রেও দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং আমার এই মশার কামড়ে আমার বাচ্চাটা জ্বর আসছে। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে প্রতিটি হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু কর্নার আছে, যেখানে ডেঙ্গু যদি সাসপেক্টেড বা শনাক্ত হয়ে গেলে ওদেরকে চিকিৎসা করা হচ্ছে। এছাড়া আমরা প্রচার লিফলেট বা বলেন বিভিন্নভাবে আমরা প্রচার করছি। মশার বিস্তার কমাতে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার তাগিদ স্বাস্থ্য কর্মকর্তাদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
3 মাসের মধ্যে বিশ্ববাজারে 12.5 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 165 টাকা, অথচ খুচরা পর্যায়ে বেড়েছে 250 থেকে 300 টাকা। বাড়তি মুনাফার জন্য খুচরা ব্যবসায়ীদের দুষ্টে কোম্পানিগুলো। তারা চান খুচরা পর্যায়ে এলপিজির দাম বেঁধে দেওয়া হোক। প্রক্রিয়া অনেকখানি এগিয়েছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ডিসেম্বরে প্রতি টন তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির আমদানি খরচ ছিল $450। ফেব্রুয়ারিতে তা $605 দাঁড়িয়েছে, অর্থাৎ 12.5 কেজি এলপিজির আমদানি দাম বেড়েছে 165 টাকা। এই বাড়তি দামের অজুহাতে 800 টাকার প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকায়। ছিল 1500 টাকা, আর এখন এই যে ফেব্রুয়ারি মাস শেষে আমাদের গ্যাসের বিল হচ্ছে মানে দাম বাড়ার কারণে 2200 টাকা এসে দাঁড়িয়েছে। আগে খরচটা ছিল মনে হয় যে 12,000-15,000 টাকা হলে গ্যাস চলতো, এখন তো 20,000 টাকা 22,000 টাকা গ্যাস লেগে যায়। তখন এটা কাউরা করলে তো আর লাভ হবে না, নিজের তখন চলতে হবে। দাম বাড়ার কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে, আমরা তো কোনো দাম বাড়াইতে পারি না। ভাতের রেট একই, মাছের রেট একই। কোম্পানিগুলো বলছে ক্রেতা ও সরবরাহকারী দুপক্ষই খুচরা ব্যবসায়ীদের কাছে জিম্মি। সংকট সমাধানে দ্রুত এলপিজির যৌক্তিক দাম বেঁধে দেওয়ার দাবি তাদের। আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটাররা নিয়ে যায়, ডিস্ট্রিবিউটার কাছ থেকে রিটেলাররা নিয়ে যায়, রিটেলার কাছ থেকে কনজিউমাররা নিয়ে যায়। সো এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তাদের নিজস্ব একটা কস্ট আছে এবং তারপর একটা প্রফিট করতে চায়। 100 টাকার ইম্প্যাক্ট হয়তো এই টোটাল চেইনে ক্রস করতে গিয়ে হয়তো কখনো 120-25 টাকা হয়ে যায়। এমআরপিটা যদি আমরা স্ট্রংলি এটাকে এক্সিকিউট করতে পারি, রিইনফোর্স করতে পারি এবং এনশিওর করতে পারি যে এমআরপি অনুযায়ী বিজনেসটা হচ্ছে, তাহলে ওভারঅল প্রত্যেকটা পয়েন্টে একটা ডিসিপ্লিন চলে আসবে বলে আমাদের। খুচরা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণে কাজ চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শিগগিরই আসবে ঘোষণা। শীঘ্রই আমরা বসবো, যারা বটলিং প্ল্যান্ট যারা ইম্পোর্ট করেন তাদের সাথে আমি বসবো এই বিষয়টা নিয়ে, যে বার্কের ফর্মুলা অনুযায়ী তাদের প্রাইস স্ট্রাকচারটা আমরা প্রতি মাসে করব না 3 মাস পর পর করবো, এরকম একটা সিস্টেম আমরা তৈরি করতে পারি। এলপিজির বাজার নিয়ন্ত্রণে আমদানিও সরকারিভাবে হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম দফার প্রথম ধাপে ভাষান্তর গেল রেকর্ড 2260 জন রোহিঙ্গা। এর আগে একসাথে এত রোহিঙ্গা ভাষান্তরে যায়নি। সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে তাদের নিয়ে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 6টি জাহাজ। এই নিয়ে 12,000-এরও বেশি রোহিঙ্গার ঠিকানা হলো ভাষান্তরে। পঙ্গু স্ত্রী সহুরা খাতুনকে কাঁধে করে ভাষান্তরে রওনা দিয়েছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের মেহের আলী। উদ্দেশ্য ক্যাম্পের ঘুপচির গাদাগাদি জীবন ছেড়ে ভাষান্তরে আরও ভালো থাকা। মায়ানমারে তো জুলুমের কারণে থাকতে পারি নাই, এদেশে এখন 4 বছর। এখানকার সরকার যখন ভাষান্তরে নিতে চাইল, আমি খুশি মনেই রাজি হয়েছি। অনেকেই নিয়ে যাচ্ছেন পোষা হাঁস মুরগি কিংবা কবুতর, বস্তায় করে নিচ্ছেন সংসারের টুকিটাকি। ইতিমধ্যে ভাষান্তরে যাওয়া স্বজনদের কাছ থেকে সেখানকার ভালো পরিবেশের কথা জেনেই সেখানে যাচ্ছেন তারা। ভাষান্তরে গেলে এই সুখ সুবিধার মতন চলাফেরা কি ভালো হবে এরকম করে যাইতেছি। আত্মীয় স্বজন আসলে বগুনারে গিয়ে খুশি বগুনা কাটতে মরি। বরাবরের মতোই রোহিঙ্গাদের স্থানান্তরের এই প্রক্রিয়া দেখাশোনা করছে বাংলাদেশ নৌবাহিনী। আগের 4 দফার রেকর্ড ভেঙেছে এবার। রোহিঙ্গাদের ভাষান্তরে আবাসন ব্যবস্থা গর্ব করার মতো বলে দাবি নৌ কর্মকর্তাদের। যারা যাচ্ছে আজকে তারা কিন্তু এই ভাষান্তর সম্পর্কে সম্যক ধারণা এবং খবর নিয়ে যাচ্ছে, এবং তাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্রাদার, রিলেটিভ ইতিমধ্যেই ভাষান্তরে আছে, তাদের কাছে তারা যে ফিডব্যাকটা পেয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এ পর্যন্ত ভাষান্তরে 12,000-এর বেশি রোহিঙ্গা গেছে। বৃহস্পতিবার যেতে পারে আরও 2,000। গেল 4 ডিসেম্বরে প্রথম দফায় ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তরের পর সময় যত এগিয়ে যাচ্ছে ততটাই দীর্ঘ হচ্ছে ভাষান্তরগামী রোহিঙ্গাদের সারি। আত্মীয় স্বজনের সাথে বসবাস, ক্যাম্পের ঘুপচি জীবন থেকে মুক্তি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন এই সাগর পথ। সেখানে আগামী জীবন আরও ভালোভাবে কাটবেই বলে প্রত্যাশা তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আলোচ্য সূচি চূড়ান্তে কাল ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদীর সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের
50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের দিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্য সূচি সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। 24 ঘন্টার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও হবে সাক্ষাৎ। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে কোনো কিছু চূড়ান্ত হবে এরকম খুব জোরালোভাবে প্রত্যাশা করি না, কারণ হলো যেহেতু কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক আছে এবং ডেলিভারেবলস সেগুলি আমরা বড় ভিজিটের জন্যই রেখে দেই, তবে চেষ্টা করা হবে সেগুলিও চূড়ান্ত যতটুকু পর্যন্ত করে রাখা যায়। মোদির সফরে তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন নিয়ে কথা বলতে চায় ঢাকা। আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য ও করোনা পরবর্তী সহযোগিতা নিয়েও কথা হতে পারে দুই প্রধানমন্ত্রীর। তাগিদ দেওয়া হবে আমদানি রপ্তানিতে থাকা বাধা দূর করার বিষয়। বন্ধ স্থলবন্দর সহ আকাশপথে যোগাযোগ চালুতেও আলোচনা করবে ঢাকা দিল্লি। অর্থনীতিতে আরও কিভাবে ভূমিকা রাখতে পারে এক দেশ আরেক দেশ, যদি আমরা সামনের দিনে বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ না, আরও অনেক কিছু আসতে পারে। নতুন আরেকটি আন্তর্দেশীয় রেল চালুর পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাবু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও 3 কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কিনছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সচিব জানান, 1 ডোজের টিকা হওয়ায় যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের টিকায় আগ্রহ আছে সরকারের। টিকা পেতে সেখানেও যোগাযোগ চলছে। আব্দুল মান্নান বলেন, কোভ্যাক্স থেকেও অল্প সময়ের মধ্যেই টিকা পাবে বাংলাদেশ। এখানে 6 কোটি 80 লাখ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। 3 কোটির জন্য আমরা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ করছি। আমরা আশা করি এটা হবে। এরপরও 2-1টি জায়গাতে আমরা চেষ্টা করছি। সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসন তাদের সাথেও কথা হচ্ছে, তাদের টেম্পারেচারটাও আমাদের দেশের রাখার মতোই। টিকা নেয়ার পরও দেশে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, তবে এতে মৃত্যু ঝুঁকি নাই। যারা টিকা নেননি তাদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মুরাদ হোসেন করোনা রোগীর চিকিৎসায় ছিলেন সম্মুখ সারিতে, তবে করোনা আক্রান্ত হননি। 4টি হাসপাতালের মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে আমি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে আমি সেই টিকাটি নিয়েছিলাম। 27 জানুয়ারি টিকা নেন তিনি। এর 26 দিন পর গবেষণার কাজে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তার। টিকা দেওয়ার পরে যখন আমার অ্যান্টিবডি যখন হচ্ছে হাই টাইটারে আসলো, আমি এখন খুবই আনন্দিত এবং খুব সাহসিকতার সাথে আমি এই করোনা রোগীদের আরও সেবা দিতে পারবো। গবেষকরা বলছেন, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রয়োগের পর 14 থেকে 21 দিন লাগে অ্যান্টিবডি তৈরি হতে। এই সময়ে করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ। টিকা নেয়ার পরও ত্রাণ সচিব সহ আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর টিকা নেয়ার 20 দিন পর করোনা আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুর্শেদ মামুন। এই সময়ে আক্রান্তের ঘটনা দেশে এটি প্রথম। ভ্যাকসিন কোনোভাবেই 100% বা শতভাগ প্রতিরক্ষা দেয় না। ভ্যাকসিন দেওয়ার প্রথম 21 দিন যেন সে সম্পূর্ণ নিজেকে সতর্ক রাখে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলে, মাস্ক পরিধান করে। শুধুমাত্র এসব করলেই কিন্তু সে ভ্যাকসিন দেওয়ার পর শতভাগ প্রতিরক্ষা পাবে। টিকার কার্যকারিতা কতদিন থাকবে, কতদিনে তৈরি হবে অ্যান্টিবডি, এসব নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। এরই মধ্যেই তৈরি করা হয়েছে প্রোটোকল। টিকাগ্রহীতার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হবে না, সারা পৃথিবীতেই গবেষণা চলছে। বাংলাদেশেও আইডিসিআর আইসিডিডিআরবি সহায়তায় একটি গবেষণা শীঘ্রই শুরু করবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি মিলেছে। আমরা খুব শীঘ্রই সারা দেশের একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে এই গবেষণা কার্যক্রমটি শুরু করব আশা করছি। অক্সফোর্ডের টিকার 2 ডোজের কার্যকারিতা 83%, অর্থাৎ টিকা নেয়ার পরও 100 জনে 17 জনের কোভিড হওয়ার আশঙ্কা আছে। তবে টিকা নেয়া ব্যক্তির করোনা হলেও মৃত্যু ঝুঁকি থাকে না।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম দফা করোনা টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, মে মাসের শেষ নাগাদ পর্যন্ত 142 দেশকে 23,70,00,000 ডোজ টিকা সরবরাহ করা হবে। এর মধ্যে বাংলাদেশ পাচ্ছে 1,09,08,000 ডোজ। কোভ্যাক্সের বিবৃতিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা দুভাগে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে ফেব্রুয়ারি থেকে মার্চ আর দ্বিতীয় ধাপ এপ্রিল থেকে মে। কোভ্যাক্স উদ্যোগের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি, সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা CEPI। কোভ্যাক্সের লক্ষ্য স্বল্পোন্নত উন্নয়নশীল দেশে টিকা সরবরাহ নিশ্চিত করা। কারিগরি শিক্ষায় আগ্রহ ও চাকরির সুযোগ বাড়ছে, কিন্তু মান বাড়াতে কোনো উদ্যোগ নেই। শিক্ষাক্রমের উন্নয়নে কোনো কাজ হচ্ছে না। এমনকি যে বোর্ড শিক্ষাক্রম তৈরি করবে তাতে কারিগরি শিক্ষার কোনো সদস্যই নেই। মন্ত্রণালয় জানালো, শিক্ষাক্রমে পরিবর্তন আনতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB শিক্ষাক্রম নিয়ে গবেষণা ও পরিবর্তনের কাজ করে এই প্রতিষ্ঠানটি, কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে তেমন কোনো কাজ নেই তাদের। বোর্ডে কারিগরি সদস্য নামে একটি পদ থাকলেও সেখানে কাউকে নিয়োগই দেয়া হয়নি। কারিগরি একটি সদস্য পদ সৃজন করা হয়েছে, সৃষ্টি হয়েছে আইনের মাধ্যমে, কিন্তু যেহেতু এখনও আমাদের নতুন আইন অনুযায়ী অর্গানোগ্রামটা তৈরি হয়নি, সেই কারণে এখনও নিয়োগের জায়গাটা আমাদের কার্যক্রম সমাপ্ত হয়নি। শিক্ষকরা বলছেন, দীর্ঘ সময় পর পর বোর্ড থেকে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়, কিন্তু সে অনুযায়ী কাজ হয় না। এছাড়া হাতে কলমে শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই, যে কারণে দক্ষ হতে পারছে না শিক্ষার্থীরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পান না শিক্ষকরাও। এত দ্রুত গতিতে পরিবর্তন হওয়ার জন্য আমরা কিন্তু সেই মেশিনগুলোও ঠিকমতো পাচ্ছি না, বা এটার সাথে আমাদের সমন্বয়টা করলে আমাদের কারিকুলামটা ভালো হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষাক্রম তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে, তারা সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেবে। সবার সাথে কথাবার্তা বলেই প্রকৃত চিত্রটা তারা নিয়ে আসবেন, যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে সমস্যাগুলোর গভীরে গিয়ে এই সমস্যাগুলোর ধরন, প্রকৃতি এগুলোই আমরা বের করার চেষ্টা করছি। দেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে 64টি। শিক্ষার্থী রয়েছে 2 লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে সরকার প্রতি বছরই কারিগরি খাতে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে, কিন্তু এই লক্ষ্য অর্জন করতে হলে কারিকুলামকে আধুনিক ও শিল্প বান্ধব করতে হবে। তাহলেই এখানকার শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরিয়া ভিত্তিক ইসলামিক বন্ড সুকুক ইস্যু করে 3,000 কোটি টাকা সংগ্রহ করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুকুকের ফেস ভ্যালু হবে 100 টাকা। একজন বিনিয়োগকারীকে কমপক্ষে 50টি সুকুক কিনতে হবে। এর মেয়াদ 5 বছর এবং 9% মুনাফা পাওয়া যাবে। আর বেক্সিমকোর লভ্যাংশ 9%-এর বেশি হলে তার 10% সুকুকের মুনাফার সাথে যুক্ত হবে। সুকুকের 50 ভাগ হবে প্রাইভেট প্লেসমেন্ট, 25 ভাগ বেক্সিমকোর শেয়ার হোল্ডারদের এবং বাকি 25 ভাগ ইস্যু করা হবে সাধারণ জনগণের জন্য। সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার ও করতোয়া সোলার এবং বেক্সিমকোতে বিনিয়োগ করা হবে। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। এ দফায় সব ধরনের স্বর্ণের দাম ভরিতে 1,516 টাকা কমেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। আজ থেকে কার্যকর হয়েছে নতুন এ দর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন দরে বিক্রির অনুরোধ করে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে 71,150 টাকা, 21 ক্যারেট 68,000, 18 ক্যারেট 59,253 এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম ধরা হয়েছে 48,930 টাকা। তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দর। সবশেষ 12 জানুয়ারি বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম।
ভুয়া জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স আর টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে 6 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তিনি জানান, ফ্ল্যাট ব্যবসাকে পুঁজি করে একটি চক্র প্রতারণা করে আসছিল। প্রথমে ফ্ল্যাট কেনার জন্য ঋণের বিষয়ে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রতারক চক্র। নির্বাচন কমিশনের কর্মচারী দিয়ে ভুয়া সার্টিফিকেট, ভুয়া পরিচয়পত্র তৈরি করেন তারা। পরে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে যান ফ্ল্যাট দেখাতে। সবকিছু ঠিক দেখে ঋণ অনুমোদন করেন ব্যাংক কর্মকর্তারা। এভাবেই প্রায় 11টি ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তা আমরা এই প্রতারক চক্রের মোট 6 জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পরে যে বিষয়গুলি ফুটে এসেছে যে এরা ইতিমধ্যে আরো 11টি লিজিং কোম্পানি এবং ব্যাংক থেকে এই ধরনের প্রতারণার কাজ করেছে বলে জানায়, এবং তারা বলেছে যে তাদের মতো আরো কিছু প্রতারক চক্র এই কাজগুলি করে, প্রাথমিকভাবে আমরা জেনেছি। যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানোর 104 মামলার একটিরও বিচার শেষ হয়নি 8 বছরে। এ নিয়ে ক্ষোভ রয়েছে নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ বছরের মধ্যে শেষ হতে পারে 70% মামলার কাজ। 2013 সালের 3 মার্চ রাতে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামাত বিএনপির সন্ত্রাসীদের পাশাপাশি নেতাকর্মীরা বগুড়া শহর ও কয়েকটি উপজেলায় তাণ্ডব চালায়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে 16টি অফিস ও 12টি পুলিশ স্থাপনা সহ বগুড়ায় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা করলে গুলিতে প্রাণ হারায় অন্তত 11 জন। সেদিনের ঘটনায় 104টি মামলা দায়ের করে পুলিশ। আসামি করা হয় নাম উল্লেখ সহ লক্ষাধিক মানুষকে। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বগুড়ার মানুষদের। অজু করে ফজর 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ছে, পড়ে তখন কি করে কয় উনি নিজের ইচ্ছে বের হয়ে গেছে। আমরা পরে দেখলাম যে তখন 6টা 6:30 7টা এর ভিতরে আমাকে কাছে খবর আসলো যে তোমার আম্মা শহীদ হয়ে গেছে। আমাদের সাধারণপুরে 4 জন লোক মারা যায়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পুঙ্গত্ব বরণ করে। কাউকে যে ডেকে নেওয়া যায় তা কিন্তু নেওয়া যায়নি। এর মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার একজন চাচি তাই ছিল। উপজেলা জামাতের সাবেক আমির, উপজেলার পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বে এবং ইয়াসিন আলীর ছেলে সেই সময় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, তাদের নেতৃত্বে থানায় হামলা সহ আওয়ামী লীগ অফিসে হামলা এবং আপনার মুক্তিযুদ্ধ অফিসে হামলা করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমি 2টা মামলার সাক্ষী। ইতিমধ্যে আদালতে আমি সাক্ষ্য দিয়েছি 2টি মামলার। জামাত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে আমার চোখের সামনে। এ পর্যন্ত আদালতে চার্জশিট দেয়া হয়েছে 4751 জনের বিরুদ্ধে। 8 বছরেও কোনো মামলা সুরাহা না হয় সাধারণ মানুষের ক্ষোভের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা, এবছরই শেষ হবে বেশিরভাগ মামলার বিচার। 104টি মোকদ্দমা এখানে হয়েছিল। এই মোকদ্দমার প্রত্যেকটার মোকদ্দমার চার্জশিট হয়েছে এবং মোকদ্দমা বিচারের জন্য দায়রা সেশন জজে পার হয়ে আসছে এবং সেখান থেকে অ্যাডিশন 1, অ্যাডিশন 2 কোর্টে পার করে দেওয়া হয়েছে, 3 কোর্টে, এবং মোকদ্দমাগুলি 70 ভাগের বেশি সাক্ষী চলমান, আর বাকি যেটা আছে অতি সত্য। আমার মনে হয় এই বছর এই মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে আমরা পারব। পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালের 3 মার্চের ওই তাণ্ডবে আর্থিক ক্ষতি হয় অন্তত 100 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এবছর হজযাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ওকাজ। বিবৃতিতে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, হাজিদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক। যেসব ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নেবেন না তারা হজ পালনের অনুমতি পাবেন না। এছাড়া হজ ও উমরাহ মৌসুমে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের জন্য করোনার টিকা গ্রহণ নিশ্চিতের লক্ষ্যে একটি কমিটি গঠন করতে হবে বলেও জানান তিনি।
নিউজিল্যান্ডের তৃতীয় দফায় কোভিড টেস্টে নেগেটিভ বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ। এরই মধ্যে জিম সেশন শুরু করে দিয়েছে টিম টাইগার্স। কাল থেকে ছোট ছোট গ্রুপে শুরু অনুশীলন। 14 দিনের কোয়ারেন্টিনের প্রথম 7 দিন সফলভাবে পার করেছে টাইগাররা। 3টি করোনা টেস্টে আসেনি কোনো দুঃসংবাদ। এরই মধ্যে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে নামার অনুমতি পেয়েছে বাংলাদেশ। উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পরের এক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ। 10 মার্চ কুইন্সটাউনে শুরু হবে মূল প্রস্তুতি। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 20 মার্চ। এখানে করোনা পরিস্থিতির কারণে বিদেশে টুর্নামেন্ট খেলতে না পারার আক্ষেপ গলফার সিদ্দিকুরের। এশিয়ান ট্যুর বন্ধ থাকায় অলিম্পিকে সরাসরি খেলার সম্ভাবনাও কমে গেছে। টুর্নামেন্ট ফিরলে প্রয়োজনীয় পয়েন্ট অর্জনের চেষ্টার কথা জানিয়েছেন দুইবারের এশিয়ান ট্যুর জয়ী এই গলফার। গেল মার্চে মালয়েশিয়া ওপেনে শেষবার প্রফেশনাল সার্কিটে নেমেছিলেন সিদ্দিকুর। লিডার বোর্ডে 31 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। অলিম্পিকে খেলার যোগ্যতা পেতে কাঙ্ক্ষিত র্যাঙ্কিংয়েও ছিল চোখ, কিন্তু মহামারী করোনায় বদলে গেছে পরিস্থিতি। প্রায় 1 বছর পর ঘরোয়া টুর্নামেন্টে ফেরা, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছেন, কিন্তু মনের কোণে আফসোস থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণের জন্য যাওয়ার পরিকল্পনা কিংবা বিদেশি টুর্নামেন্ট খেলে র্যাঙ্কিং বাড়ানো কোনোটিই যে হচ্ছে না। অলিম্পিকের আগে আমার এশিয়ান ট্যুরের কোনো শিডিউল এখনও আমি পাই নাই, বাট আমার মনে হয় না খুব তাড়াতাড়ি শিডিউল পাবো। বাট আমি আশা করতেছি যে আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট আরও বেশি হবে, সো দ্যাট আমি সবগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবো। আমি এই ঘরোয়া টুর্নামেন্টে আমি খেললে কখনো পয়েন্টস পাবো না, সো দ্যাট আমি অলিম্পিকেও চান্স পাবো না ফর শিওর। পাশের দেশ ভারতে নিয়মিত হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট, সেখানে খেলেই আক্ষেপ মেটাতে চান দুইবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর। এখন আমি চিন্তা করতেছি যে ভারতে আমি এখন যাব, কারণ আমাদের ভারতেও আপনার যেই পরিমাণে আপনার যে কয়টা টুর্নামেন্ট এবং যেই পয়েন্টস আছে ওইটা তো আসলে সাফিসিয়েন্ট না। তারপরে যতটা মানে সম্ভব ইন্টারন্যাশনালি খেলতে হবে। মার্চে দিল্লি এনসিআর ওপেনে খেলার পরিকল্পনা থাকলেও ভিসা অনিশ্চয়তায় অংশ নিচ্ছেন না সিদ্দিকুর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি লেকে গড়ে উঠেছে পানকৌড়ি আর বাদুড়ের আবাস। গাছের ডালে রাতে থাকে পানকৌড়ি, দিনের আলো ফোটার সাথে সাথে জড়ো হয় নিশাচর বাদুড়। বট, পাকুড়, কেয়া, কামিনী, হরিতকি এসব গাছের ডালে হরেক রকমের পাখির আবাস। বন অধিদপ্তর বলছে সিটি কর্পোরেশন চাইলে পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত করা হবে এসব গাছ। কড়ই, বট, পাকুড়ের ডালে পানকৌড়ির আস্তানা। ভোরের সোনালি রোদে জলজল করে পানকৌড়ির পালক। ধানমন্ডির 7 নম্বর সড়কের বাইতুল আমান মসজিদ ও লেকের পাশে দেখা মেলে এমন দৃশ্য। শুধু পানকৌড়ি নয়, এখানে বড় 4টি গাছে গড়ে উঠেছে বাদুড়ের কলোনি। ভোরে আলো ফোটার আগে খাবারের সন্ধানে পানকৌড়ি যখন গাছ ছেড়ে যায়, তখন দখলে নেয় নিশাচর বাদুড়। আবাস ভাগাভাগি করে থাকার এক অনন্য দৃষ্টান্ত। লেকের এই অংশের বেশিরভাগ জায়গা জুড়ে কেয়া, কামিনী, হরিতকি গাছের রাজ্য গড়ে তুলেছে খায়রুল আলম। এক যুগের চেষ্টায় ছোট এই স্থানটি ফিরে পেয়েছে বন্য পরিবেশ। তাই সকাল সন্ধ্যা নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে এখানে। রাতের বেলা 1000 খানিকের উপরে আপনার পানকৌড়ি এখানে দেখতে পাবেন। ভুতুম পেঁচা আছে সেখানে, অন্যান্য পাখির এখানে সমাবেশ ঘটেছে, যাদেরকে আমি কিন্তু ইনভাইট করিনি। এখানে যেহেতু একটা ফরেস্ট আউটলুক আছে, সেখানে হিউম্যান ডিস্টারবেন্সটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য এলাকার তুলনায় একটু কম। নগরে রমনা, চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল, সোহরাওয়ার্দী উদ্যানে কিছু এলাকায় পাখি ও বন্যপ্রাণীদের আবাস বাড়াতে চায় সিটি কর্পোরেশন। পাখি যেন বাসা বাঁধতে পারে, পাখি যেন আসে শহরের মধ্যে। আমাদের যতটুকু ওপেন স্পেস আছে, পার্ক বা খেলার মাঠ, সেখানে যেন আরো ভালোভাবে করতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে, নিরিবিলি পরিবেশ ও উঁচু গাছ থাকলে পাখি বাদুড়ের আনাগোনা থাকে। অনেক উদ্যান ও পার্কে পাখির কলোনি গড়ে উঠলে তা সংরক্ষণের সহায়তা দেবে তারা। যাদের ল্যান্ড রয়েছে, যাদের মালিকানায়, তাদের এখানে ওইটাতে তারা করতে চায়, সেই রকম একটা তাদেরও আগ্রহ থাকতে হবে। তবে আমাদের বন অধিদপ্তর পক্ষ থেকে বিষয়টা আমরা পর্যালোচনা করে দেবো, তাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং যদি তারা সম্মত হয় তবে বিষয়টাকে কমিউনিটি বেসড কনজারভেশন এলাকা কিংবা ওই গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, ধানমন্ডি লেকের এই জায়গাটিতে টিকিট কেটে মাছ ধরা হয়, এতে গাছের ডাল কেটে ফেলে অনেকে। তাই পাখি ও বন্যপ্রাণী রক্ষায় এমন কর্মকাণ্ড বন্ধের দাবি তাদের।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন আজ এ পর্যন্ত। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।